এখন আমেরিকার হাতে কার্ড, আমেরিকা কিভাবে খেলবে, আমেরিকা যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আমেরিকা জানিয়েছে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। নির্বাচনের 99% যে মাস্টার প্ল্যান এটা দিল্লি থেকে সদ্য সমাপ্ত নির্বাচনের 99% পরিকল্পনা দিল্লি নিজ উদ্যোগে কার্যকর করেছে, এমনটাই মন্তব্য করেছেন সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং একই সাথে তারা বলেছেন যে শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ মেয়াদের সরকার এই সরকার দেবে না। 3%, 4%, 5%, 6% বেশি কোনো সেন্ট্রাল লোক আসে নাই। বাকি সময় এসে তাদের লোক এসে আওয়ামী লীগের লোক প্রশাসনের সহায়তায় সেসব জায়গায় সিল মেরে মেরে সেখানে পাস করে নিয়ে সংসদ বাতিল করো, দামি সংসদ বাতিল করো, দামি সংসদ বাতিল করো। এবং আমরা তো অবশ্যই এমপি হয়েছি, আমরা এমপি হয়েছি, আমরা এমপি হয়েছি, কিন্তু আমরা এমপির যে কাজ সেটা গ্রহণ করি নাই। আমরা এমপি হয়েছি, তাহলে কি শপথটা শুধু শুধু নিয়েছি? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা থেকে একই বার্তা দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে রেগে গিয়ে একই বললেন আইনমন্ত্রী। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এখন আমেরিকার হাতে কার্ড, আমেরিকা কিভাবে খেলবে, আমেরিকা যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আমেরিকা জানিয়েছে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। প্রসঙ্গটি টেনে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, এখন আমেরিকার হাতে কার্ড, কিভাবে খেলবে তাদের ব্যাপার। সম্প্রতি বেসরকারি টেলিভিশনে সমসাময়িক রাজনীতির বিষয়ে টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে মার্কিনীদের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, নির্বাচন হয়ে গেছে, আমেরিকার কাছে বল কিভাবে খেলে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। বড় বিষয় হলো কূটনৈতিক অঙ্গনে তারা দ্রুত অ্যাকশনে যাবে নাকি বাংলাদেশ প্রসঙ্গে সময় নেবে, তার নীতি নির্ধারণী ব্যাপার। এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা বাংলাদেশ নিয়ে কি রকমের কার্ড ফেলে। ওনারা যদি চায় বড় কিছু করতে, সেক্ষেত্রে সরকারকে কম্প্রোমাইজ করা ছাড়া কোনো পথ নেই। আর্থিক স্বনির্ভরতার সূত্র ধরে তিনি বলেন, আমাদের দেশ লিবিয়া, ইরাক, ইরানের মতো এমন কোনো দেশ নয়। আমরা কিন্তু বিদেশিদের উপর নির্ভরশীল, বিশেষ করে যারা আমাদের নির্বাচনকে স্বীকৃতি প্রদান করেনি, আমরা মূলত তাদের উপর নির্ভরশীল। আমাদেরকে তাদের বাজারের উপরের এবং তাদের রেমিটেন্সের উপর নির্ভর করতে হয়। আন্তর্জাতিক বাজারে আমরা যদি অবস্থান হারাই, সেক্ষেত্রে আমরা জায়গা নেবার জন্য আমাদের অনেক প্রতিদ্বন্দ্বীরাই বসে আছে। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কূটনৈতিক বিশ্লেষণের আঙ্গিকে বলেন, সাধারণত পৃথিবীর কোনো কূটনৈতিকদের ভাষা এমন স্পষ্ট হয় না, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো জায়গা অবশিষ্ট রাখেনি, বরং কোনরূপ রাগঢাক না রেখেই আমাদের নির্বাচন নিয়ে সোজাসাপটা মন্তব্য করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা সোজাসুজি বলে দিয়েছে নির্বাচন স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হয়নি। নির্বাচনের পূর্বে মার্কিন পররাষ্ট্র মুখপাত্র যেখানে বারবার অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে তাদের পর্যবেক্ষণী ভূমিকার কথা সতর্ক করেছিল, আমাদের সে বিষয়টি মাথায় রাখা উচিত ছিল বলেও উল্লেখ করেন তিনি। পার্থ আরো বলেন, আমেরিকা যেভাবে তাদের মন্তব্য পরিষ্কার করেছে, সেক্ষেত্রে সরকারের বৈধতা নেই বললেই চলে। যদিও আওয়ামী লীগ একটা বিষয় প্রমাণ করতে চেয়েছিল, বিরোধী দল অংশ না নিলেও তারা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করবে, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে একা একা নির্বাচন করেও ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার যোগ্যতা আওয়ামী লীগ রাখে না। এই নির্বাচনের শত শত কারচুপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের দিয়েও ভোট কারচুপি করা হয়েছে, যে বিষয়ে পর্যবেক্ষকদের বিশ্লেষণ বলছে আওয়ামী লীগ এবার নতুন মাত্রা যোগ করলো, যা থেকে নির্বাচনে কারচুপি করা যেতে এমন নতুন মাত্রা ও ধারণা যুক্ত করা হলো। 3%, 4%, 5%, 6% বেশি কোনো সেন্ট্রাল লোক আসে নাই। বাকি সময় এসে তাদের লোক এসে আওয়ামী লীগের লোক প্রশাসনের সহায়তায় সেসব জায়গায় সিল মেরে মেরে সেখানে পাস করে নিয়েছে। আমরা কিন্তু কোনো ছাড় আসন ভাগাভাগির জন্য সেখানে যাই নাই এবং আমরা আসন ভাগাভাগি করিও নাই, কোনো মহাজোট হয় নাই। এগুলো আমাদের কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে, কেননা হঠাৎ করে একেবারে শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ থেকে একটা চিঠি দেওয়া হলো যে 26টি আসনে ওনারা নিজেরা চয়েস করেছেন। এই 26টি আসন আমরাও চয়েস করি নাই। আমরা 60টি আসন দিয়েছিলাম, তার মধ্যে 26টি আসন ওনারা চয়েস করেছিলেন এবং ওনারা হঠাৎ করে বললেন যে এটা জাতীয় পার্টির নামে ছাড় দেওয়া হলো, কিন্তু জাতীয় পার্টির নামে কোনো ছাড় দেওয়া হয় নাই। প্রথম দিন থেকে এটা বারংবার আমি বলে আসছি যে এই 26টি সিট অর্থই না যে এখানে কোনো নির্বাচন হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে না। এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের সঙ্গেই,
কিন্তু আওয়ামী লীগের শুধু মার্কাদারি থাকবে না, কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মী তাদের স্বতন্ত্রের সঙ্গে কাজ করছে। শুধু 2টা বা 3টা আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী ছিল না, তার মধ্যে আমার এখানে একটা ছিল না। তারপরে নির্বাচনে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো যে আমাদেরকে সবাই, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হলো। এটা কিছুটা হয়তো ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। তারা মনে করলো এরাই জিতে যাবে, আমরা আর নাই। তাদের মধ্যে হতাশা আসলো, এটা একটু আগে সে বলছে। কিন্তু আমি বারংবার প্রতিটি বক্তৃতায় বলেছি, প্রতিটি জায়গায় বলেছি, এটা কোনো ছাড় দেওয়া হয় নাই এবং নির্বাচনে কোনো ভাগ বাটোয়ারা হয় নাই। নির্বাচন হবে, নির্বাচন করে পাশ করে আসতে হবে। আমরা শুধু বলেছিলাম এই 26টি নয় 60টি আসন যেগুলোতে এগুলো আমরা দিচ্ছি, 50টি আসন, সেখানগুলোতে আপনারা সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন। আমরা আর কোনো ফেভার চাই না আপনাদের থেকে। এটাই ছিল আমাদের সঙ্গে তাদের কথাবার্তা এবং এইটাই ছিল তাদের অঙ্গীকার আমাদের কাছে, যে কোনো অসুবিধা করা হবে না, কোনো দলীয়করণ করা হবে না। প্রশাসন আপনাদের ক্যান্ডিডেটকে যখন ব্যবহার করবে, আমাদের ক্যান্ডিডেটকে সেই ব্যবহার করবে, অন্য সবাইকে সমান ব্যবহার করবে। কোনো অস্ত্র এবং অর্থের মাধ্যমে জোর করে ভোট কেন্দ্র দখল করা হবে না। আমাদেরকে অঙ্গীকার দেওয়া হয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে বারংবার। কিন্তু শেষে ওই 26 আসনের বাইরে, সেই 26 আসনের ভিতরেও আমাদের অনেক আসনকে জোরপূর্বক নেওয়া হয়েছে। দামি সংসদ বাতিল করো, দামি সংসদ বাতিল করো, দামি সংসদ বাতিল করো, ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ, ভারতীয় আগ্রাসন। এই চালের দাম বাড়লো কেন? এই শেখ হাসিনা জবাব চাই। এই চালের দাম বাড়লো কেন? এবং আমরা তো অবশ্যই এমপি হয়েছি, আমরা এমপি হয়েছি, আমরা এমপি হয়েছি, কিন্তু আমরা এমপির যে কাজ সেটা গ্রহণ করি নাই। আমরা এমপি হয়েছি, তাহলে কি শপথটা শুধু শুধু নিয়েছি? কেমন করে 600? দুটো এমপি তো নাই, কি আশ্চর্য কথা। এটা সূক্ষ্মতা আপনারা মানে বুঝেও বুঝবেন না বোধ মনে হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আমার কথাগুলি পরিষ্কার ভাবে বলতে হবে। যারা এই বলছেন যে এখন 648 জন সংসদ সদস্য আছেন, তারা সংবিধানকে ঠিকভাবে ইন্টারপ্রেট করছেন না এবং আমার মনে হয় রাজনৈতিক কারণে সারা দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এই বক্তব্য দিচ্ছেন। অথবা যদি সেটা না হয়ে থাকে, তাহলে আমি বলবো যে তাদের সংবিধানের যে ইয়েগুলি আছে, আর্টিকেলগুলি আছে, সেটা সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান নাই। কিন্তু আমি মনে করি যে কারো জ্ঞান আছে কি জ্ঞান নাই সেটা বলার আগে আমার মনে হয় তারা যে কথাটা বলছেন তারা উদ্দেশ্যমূলকভাবে জনমনের বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে। এখন আসেন মূল প্রশ্নের উত্তরে। মূল প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে আমার কিন্তু সংবিধানকে উদ্ধৃতি দিতে হবে। 123 অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্ট করে বলা আছে, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে। তার মানে হচ্ছে যে সংসদ ভেঙে যাওয়ার আগে, যদি এটার পুরো সময় যেই সংসদ থাকবে সেই সংসদ ভেঙে যাওয়ার আগে, মানে 5 বছর পূর্তি হওয়ার আগে 90 দিনের মধ্যে, 90 দিন আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। 90 দিনের মধ্যে, আগের 90 দিনের মধ্যে। গতবারের যে সংসদ ছিল সেটা 30শে জানুয়ারি বসেছিল এবং এই 2024 সালের 30শে জানুয়ারি তাদের 5 বছর পূর্ণ হয়। তার মানে হচ্ছে যে জানুয়ারি মাসের 30 থেকে 90 দিন পিছন দিকে গিয়ে যে কোনো সময় এই 90 দিনের মধ্যে নির্বাচন করা প্রয়োজন ছিল। 7ই জানুয়ারি 2024 সালে নির্বাচন হয়েছে, সংবিধান অনুযায়ী হয়েছে। আচ্ছা, সংবিধানের আরেকটা কথা আছে, এই ক্লজ 3 দিয়ে আরেকটা কথা আছে, তবে শর্ত থাকে যে
এই দফার ক উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচন নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় উল্লেখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য রূপে কার্যভার গ্রহণ করিবেন না। নির্বাচনের 99% যে মাস্টার প্ল্যান এটা দিল্লি থেকে এসেছে। সদ্য সমাপ্ত নির্বাচনের 99% পরিকল্পনা দিল্লি নিজ উদ্যোগে কার্যকর করেছে, এমনটাই মন্তব্য করেছেন সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। গতকাল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই মুহূর্তে বহির্বিশ্বে আগ্রহ থাকলেও তা কার্যকর করার মতো অর্থ তাদের হাতে নেই। সম্পূরক একটি প্রশ্নে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং আসন্ন পরিস্থিতি নিয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে বর্তমান সরকারকে বিরক্ত করা বা ভয় দেখানোর মতো যাবতীয় অনুষঙ্গ মার্কিনিরা ব্যবহার করে ফেলেছে। তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত তাদের তৎপরতা এবং কার্যক্রম ছিল সংলাপের ব্যবস্থা করে সর্বদলীয় নির্বাচন অনুষ্ঠান প্রতিষ্ঠিত করা, যা বর্তমান ক্ষমতাসীন সরকার প্রত্যাখ্যান করার ফলে মার্কিনিরা পর্যবেক্ষণী ভূমিকায় চলে যায় এবং নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সৌজন্যতা বজায় রেখে চলছে। তিনি উপমহাদেশের একাধিক দেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার উদাহরণ দিতে গিয়ে বলেন, এই মুহূর্তে মার্কিনীদের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে পাকিস্তানের ইমরান খান সরকার আদলে অভ্যুত্থান ঘটানোর বিষয়টা কল্পকাহিনী মাত্র, কারণ একটি অভ্যুত্থান ঘটিয়ে কয়েক বছর এই দেশের যাবতীয় আর্থিক ব্যবস্থাপনা সচল রাখতে প্রায় $50 বিলিয়ন মতো প্রয়োজন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং একই সাথে তারা বলেছেন যে শেখ হাসিনার নেতৃত্বে যে টানা চতুর্থ মেয়াদের সরকার, এই সরকার স্বীকৃতি দেবে না। কিন্তু আমরা একই সাথে দেখছি ইউরোপীয় ইউনিয়ন অভিনন্দন জানাচ্ছে প্রধানমন্ত্রীকে, আবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি অংশগ্রহণ করেছেন। তাদের এই পলিসি বা তাদের এই বক্তব্য ডাবল স্ট্যান্ডার্ড কিনা সেটা আমি ওভাবে বলতে চাই না। আমরা আমাদের পররাষ্ট্রনীতি বন্ধুত্ব সবার সঙ্গে, কারোর সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধু যে নীতি রেখে গেছেন আমাদের সংবিধানে, আমরা সেই নীতিতেই অটল আছি। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইব এবং আমরা অহেতুক এই সংকট সংকুল বিশ্বে নতুন সংকটে পা দিতে চাই না। যুক্তরাষ্ট্র এখন এটা মনে করেছে, তাদের কেউ বলছে নির্বাচন যা হয়েছে ঠিকই আছে, আবার কেউ বলছে অবাধ হয়নি। তো সেটা ইউরোপীয় ইউনিয়ন সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন রিচার্ড হোয়াইটলি। তারপরে পিটারাস তো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে সম্পর্ক আরো নিবিড় করার কথা বলেছে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।